আসসালামু আলাইকুম। শতদল কম্পিউটার ও ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদের স্বাগতম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ষাটলিপির কী এবং ষাটলিপি শিখলে আমাদের কোন কোন সেক্টরে চাকরি হবে এবং আমাদের পদোন্নতি সিস্টেমটা কীরকম, কোন কোন পদ পর্যন্ত আমরা পদোন্নতি পাবো সেই বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। সাথে আপনাদেরকে ষাটলিপির বিভিন্ন আসরগুলো কীভাবে দিতে হয় বিভিন্ন বর্ণে সেটা দেখিয়েছিলাম। আজকেও বিগত ক্লাসটাকে আমরা পুনরায় নিব। তো আমরা যখন নতুন কোনো একটা ভাষা শিখি তখন শুরুতে আমরা সেই ভাষার কী শিখি, বর্ণ শিখি। ষাটলিপিও ঠিক একটি নতুন ভাষার মতন। ষাটলিপি শিখতে হলে শুরুতে আমাদের ওই ষাটলিপির বর্ণগুলো শিখতে হবে। আমরা যেমন অন্য যে কোনো ভাষার শেখার জন্য ওই ভাষার বর্ণ শিখি, ষাটলিপিতে সেই বর্ণকে বলা হয় আসর। ষাটলিপিতে মোট 25টি আসর রয়েছে। এর মধ্যে 24টি আসর সরাসরি আমাদের বাংলা বর্ণের সাথে মিল রয়েছে, আর বাকি একটি আসর আমাদের অতিরিক্ত। তাহলে চলুন আমরা ষাটলিপির আসরগুলো একটি একটি করে যাই। ষাটলিপির প্রথম আসর হচ্ছে আমাদের ক, ক, ক্ষিয়, ক, খ, ক্ষিয়। এই তিনটি বর্ণের জন্য আমাদের আসর রয়েছে একটি। দেখেন লিখে আছে বাম থেকে ডানে ছোট ছাদার মতো 3 ভাগের 1 ভাগ। ধরেন আমাদের বাংলা যে খাতা আছে সেটা এরকম রুল করা। ধরেন প্রথম যে রুলটা আছে সেটাকে যদি আমরা 3 ভাগ মনে করি, এই টোটালটাকে যদি আমরা মনে করি যে এটা কয় ভাগ, 3 ভাগ, তাহলে কীরকম হবে, এনে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তাহলে আমাদের প্রথম বর্ণ হচ্ছে ক, খ, ক্ষিয়। এটা হচ্ছে আমাদের 3 ভাগের 1 ভাগ। এই এখানে দেখেন দেওয়া আছে 3 ভাগের 1 ভাগ, ছোট সাদার মতো বাম থেকে ডানে। এই যে এটা বাম থেকে ডানে। তাহলে আমরা এটা যদি আমাদের রেখা হয় তাহলে এই বাম থেকে ডান দিকে আমরা নিব, বাম থেকে ডানে ছোট সাদার মতো, বাম থেকে ডানে ছোট সাদার মতো। এটা দ্বারা আমরা 3টা বর্ণ বুঝবো। 3টা বর্ণ কি আমাদের ক, ক, ক্ষিয়। এই যে ক, খ, ক্ষিয়, এই 3টা দ্বারা আমরা কি বুঝবো, 3টার আসর হচ্ছে আমাদের একটা, ছোট সাদার মতো বাম থেকে ডানে। তারপরের বর্ণ হচ্ছে আমাদের গ, ঘ, গ, গ। ক যেভাবে লিখছি ঠিক কয়ের মতন বাম থেকে ডানে, তবে উপরে একটা ছিল আমাদের ছোট সাদা, আর এটা হচ্ছে আমাদের বড় সাদা 3 ভাগের 1 ভাগ। আমাদের যে বাংলা খাতার মধ্যে রুল আছে এই রুলের 3 ভাগের 1 ভাগ। 1 ভাগ হচ্ছে আমাদের গ, ঘ। 3 ভাগের 1 ভাগ ক এর দ্বিগুণ, ক এর দ্বিগুণ। তাহলে ক এর দ্বিগুণ এরকম, ক এর দ্বিগুণ বাম থেকে ডানে। এটা হচ্ছে আমাদের গ, ঘ, বাম থেকে ডানে 3 ভাগের 1 অংশ। ক যতটুকু লিখবো আমরা তার দ্বিগুণ হবে আমাদের গ, ঘ। তারপরের বর্ণ হচ্ছে আমাদের চ, উপর থেকে নিচে 3 ভাগের 2 ভাগ, লম্বা একটি রেখা। এই যে উপর থেকে নিচে, ধরেন এই টোটালটা যদি 3 ভাগ হয় তাহলে 2 ভাগ হবে আমাদের চ। উপর থেকে নিচে 3 ভাগের 2 ভাগ। ধরেন আমরা এখানে লিখি চ, চ হবে আমাদের 3 ভাগের 2 ভাগ। টোটাল হচ্ছে 3 ভাগ, তার মানে এর 2 ভাগ হবে। উপর থেকে নিচে একটি লম্বা রেখা, 3 ভাগের 2 ভাগ, উপর থেকে নিচে, এটাই আমরা বলবো কি চ। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের ছ। আমরা কমা দিয়েছিলাম না, কমা তো সবাই পারি। কমা যেভাবে ছ হচ্ছে ঠিক সেভাবে মুখোমুখি দুটি কমার মতন 3 ভাগের 1 ভাগ। আগের বর্ণ আমরা শিখছি কীভাবে 3 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ চ। এটা আমাদের আসর হচ্ছে দুইটা, একটা বামের কমা একটা ডানের কমা। এটা হচ্ছে আমাদের চ, এটা হচ্ছে চ, অনেকটা কমার মতো, তবে 3 ভাগের 1 অংশ আমাদের লিখতে হবে চ। দুইটা আসর দেবে, একটা ডানের একটা বামের। এটা হচ্ছে আমাদের চ। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের 3টা, বর্গীয় জ, অন্তস্থ জ, ঝ। 3টার জন্য আমাদের
একটা আসর, উপর থেকে নিচে 3/2 মানে পুরো ঘর। আমরা চ শিখছিলাম কিভাবে, উপর থেকে নিচে 3/2, এই যে চ এটা ছিল 3/2, চ ছিল আমাদের 3/2, আর এখন আমাদের বর্গীয় জ হচ্ছে 3/3, উপর থেকে নিচে 3/3। এটা হচ্ছে আমাদের লম্বা একটা রেখা, এটা হচ্ছে আমাদের তিনটা জ জ জ বর্গীয় জ। এই যে এটা আমাদের ধরেন বাংলা খাতা, তাহলে এটা আমাদের বর্গীয় জ। এই পুরো গড় নিতে হবে উপর থেকে নিচে, উপর থেকে নিচে 3/3, অর্থাৎ পুরো গড় উপর থেকে নিচে লম্বা একটি রেখা, এটা হচ্ছে আমাদের বর্গীয় জ জ ঝ। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের তিনটা, এটাও সেম উপরের তিনটার মতন একটা ট ত খণ্ড ত। আমরা চ শিখছিলাম না, একটু উপরের দিকে যাই, আমরা চ শিখছিলাম কিভাবে, চটা আমরা শিখছিলাম উপর থেকে নিচে 3/2, উপর থেকে নিচে। এই যে দেখেন আমরা চ শিখছিলাম কি উপর থেকে নিচে 3/2। এখন হচ্ছে আমাদের ট ত খণ্ড ত। চ এর ঠিক বিপরীত, তাহলে বিপরীত কি হবে, চ আমরা শিখছি কিভাবে উপর থেকে নিচে 3/2। কারণ এটাকে যদি আমরা উল্টো করে বলি তাহলে কীরকম হবে, নিচ থেকে উপরে 3/2, নিচ থেকে উপরে লম্বা একটি রেখা 3/2। এটা হচ্ছে আমাদের ট ত খণ্ড ত। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের ঠ থ, নিচ থেকে উপরে মুখোমুখি হেলানো কাস্তের মতো। আমাদের ধান কাটার জন্য আমরা যে কাস্তে ব্যবহার করি সেই কাস্তের মতো অনেকটা, এই যে দেখেন অনেকটা কিসের মতো, কাস্তের মতো। নিচ থেকে উপরে 3/2, নিচ থেকে উপরে 3/2। আমরা এখানে একটু লিখি, ধরেন এটা আমাদের খাতা, তাহলে হচ্ছে থ আর হচ্ছে ঠ। নিচ থেকে উপরে অনেকটা কিসের মতো, কাস্তের মতো, 3/2। কখনো পুরো করে দেওয়া যাবে না, 3/2। এটা হচ্ছে আমাদের থ ঠ ত ঠ, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে 3/2, অনেকটা কিসের মতো, কাস্তের মতো। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের চারটা, এর জন্য একটি আসর, দ ধ ড ড। এটা হচ্ছে আমাদের বর্গীয় জর মতো। একটু উপরের দিকে যাই, আমরা বর্গীয় জ আমরা কীভাবে শিখছিলাম, উপর থেকে নিচে 3/3, অর্থাৎ পুরো গড় উপর থেকে নিচে, এটা হচ্ছে আমাদের গড় উপর থেকে নিচে 3/3। এখন এটাকে যদি আমরা উল্টো করে বলি তাহলে কি হবে, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে 3/3, মানে হচ্ছে কি পুরো গড়, পুরো গড়। এটা হচ্ছে আমাদের কি দ ধ দ দ ড ঢ। বর্গীয় জ ছিল আমাদের উপর থেকে নিচে 3/3, এটা হবে নিচ থেকে উপরে 3/3, নিচ থেকে উপরে 3/3। এটা হচ্ছে আমাদের দ ধ ড ধ। আমার আসরটা একটু আঁকা বাঁকা হয়েছে, আপনারা ঠিক সোজাভাবে দিবেন। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের দন্তন্য মূর্ধন্য ন। দন্তন্য মূর্ধন্য, আমরা তো হাইপেন সবাই চিনি, কীরকম, এরকম একটা হাইপেন, হাইপেন তো আর বড় হয় না, এরকম হয়। তাহলে দন্তন্য মূর্ধন্য ন কিসের মতো, হাইপেনের মতো, এরকম একটা হাইপেন, দন্তন্য মূর্ধন্য ন। দন্তন্য মূর্ধন্য ন, দন্তন্য মূর্ধন্য ন হচ্ছে একটি হাইপেন, নিচ বাম থেকে ডানে যে কোনো অংশে দিতে পারেন, তবে আপনি নিচের অংশ দিলে সুন্দর হবে, লিখাটা সোজা হবে। বাম থেকে ডানে 3/1 আমরা লিখব, যে কোনো জায়গায় লিখা যায়, তবে 3/1 লিখলে আমাদের কি হয়, লেখাটা সুন্দর হয়। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের প। এটা হচ্ছে আমরা, এটা কি জানি, এটা ফার্স্ট ব্র্যাকেট না, আমরা তো ফার্স্ট ব্র্যাকেট ছিল, এটা কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দুইটা আছে আমাদের, তাই না, তো আমরা এখন এটা নিয়ে আলোচনা করব। এইটা আমরা ওইটা এখন যাব না। এটা হচ্ছে বাম দিকের ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে 3/2, উপর থেকে নিচে, উপর থেকে নিচে হচ্ছে আমাদের প, 3/2, উপর থেকে নিচে, এটা হচ্ছে আমাদের প। এটা হচ্ছে টোটাল 3 ভাগ, তার মানে 2 ভাগ হবে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। এটা হবে আমাদের কি প, উপর থেকে নিচে 3/2। খাতার মধ্যে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, ষাটলিপি কোনো কঠিন বিষয় না, শুধু আসরগুলো পারলে আপনি এমনিতেই বাকিগুলো এমনিই পারবেন। তাহলে আপনাদের কি করতে হবে, ষাটলিপি বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে।
তারপরে বর্ণ হচ্ছে আমাদের ফ। প উপর থেকে নিচে প্রথম বন্ধনী, এর আগে আমরা ব্যবহার করছিলাম কোনটা, বামেরটা। এখন আমরা কি করব, ডানেরটা ব্যবহার করব। 3/2 উপর থেকে নিচে 3/2, 3/2 হচ্ছে আমাদের কি, ফ। এটা হচ্ছে ফ, উপর থেকে নিচে 3/2, অর্থাৎ এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, উল্টো করলে এরকম হবে না। এটা হচ্ছে আমাদের কি, ফ। উপর থেকে নিচে 3/2, এটা হচ্ছে আমাদের কি, ফ। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের ব। ব হচ্ছে আমরা এই যে প যেটা লিখছিলাম ঠিক প এর মতন। প ছিল আমাদের কত অংশ, 3/2 কোনটা, বামের যে ফার্স্ট ব্র্যাকেট আছে প্রথম বন্ধনী ওই বামেরটা। এখন আমরা ব্যবহার করব সেই বামেরটাই, তবে প এর চাইতে আরেকটু বড়, 3/3 প ছিল 3/2 আর ব হবে 3/3, অর্থাৎ পুরো যে গড় আছে আমাদের, পুরো গড়। ষাটলিপির আসরগুলো আমাদের মূলত 3 ধরনের। একটা হচ্ছে 3/1, কিছু আছে 3/2, আর কিছু আছে 3/3। এখন আমরা যাই ব। ব ব হচ্ছে উপর থেকে নিচে 3/3, অর্থাৎ পুরো গড়। প্রথম বন্ধনীটা আমরা দিব বড় করে, পুরো গড় উপর থেকে নিচে 3/3, এটা হচ্ছে আমাদের কি, ব। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের ভ। এটা হচ্ছে আমাদের এই প এর মতন। প কিভাবে ছিল, ডানের বন্ধনী ছিল, তবে কয় অংশ ছিল, 3/2। এটা হচ্ছে ডানের বন্ধনী ঠিক আছে, তবে এটা হবে 3/3, উপর থেকে নিচে 3/3, পুরো গড় দিব আমরা, পুরো গড়। ফার্স্ট ব্র্যাকেটটা আমরা পুরো গড়ে দিব, সেটা হচ্ছে আমাদের ভ। এটা হচ্ছে আমাদের ভ। উপর থেকে নিচে 3/3, উপর থেকে নিচে খাতার মধ্যে যে রোল করা বাংলা খাতা আছে, খাতার পুরো গড় আমরা নিব প্রথম বন্ধনী। এটা নিব আমরা কোনটা, ডানেরটা, তাহলে এর নাম কি হবে, ভ। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের ম। আমরা দন্তন্য শিখছি না, কিভাবে শিখছি, দন্তন্য একটা কিসের মতন, একটা হাইপেন ছিল। এখন আমরা যদি ধরেন এই যে একটা হাইপেন, দুইটা হাইপেনকে যদি একসাথে করি, নিশ্চয়ই হাইপেনটা বড় হবে। তার মানে কিসের মতন, দুইটা দন্তন্যের মতো, অর্থাৎ দুইটা হাইপেন যতটুকু আমাদের ম হচ্ছে ঠিক ততটুকু। 3/1, অর্থাৎ আপনি যে কোনো অংশে দিতে পারেন, তবে 3/1 দিলে আপনার লেখাটা সুন্দর হবে। এটা হচ্ছে ম, বড় হাইপেন। বড় হাইপেন হচ্ছে আমাদের কি, ম। বাম থেকে ডানে, এটা হচ্ছে আমাদের কি, ম। তার পরবর্তী আমাদের বর্ণ হচ্ছে 3টা র প্লাস হচ্ছে কি, রিকার। বয় শূন্য র, ঢয় শূন্য র, ঢয় শূন্য র, বয় শূন্য র, ঢয় শূন্য র, ঢয় শূন্য র। আর রিকার, রিকার তো আমাদের কিসের মতো উচ্চারণ হয়, রয়ের মতন এই তো উচ্চারিত হয়। তাহলে এটাও কি হবে, সেম হবে, র হবে। অর্থাৎ আবার যদি রেপ হয় কোথাও, রেপ হলেও আমরা কি বুঝবো, এটা সেই রয়ের মতনই। ক শিখছি কিভাবে, আমরা ক শিখছিলাম এরকম 3/1, এরকম আমরা ক শিখছিলাম না, বাম থেকে ডানে 3/1। এখন যদি আমরা অনেকটা ছোটো সাদার মতো এই ককে যদি উল্টিয়ে দিই, তাহলে এরকম হবে না, এরকম হবে। ককে যদি ঠিক উল্টো করি আমরা, তাহলে সেটা কি হবে, 3টা র হয়ে যায়, এই 3টা র হবে। ধরেন এখানে আমরা লিখি হচ্ছে একটা র, র রিকার। তাহলে আমরা ক ছিল আমাদের এরকম, এটাকে আমরা যদি উল্টিয়ে দিই তাহলে হবে কি, র ছোটো সাদার মতো, র ছোটো সাদার মতো, 3/1। এটা হচ্ছে আমাদের কি, র। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের ল। লটা হচ্ছে আমাদের গ এর ঠিক বিপরীত, গ এর উল্টো, যেটা গ এর বিপরীত, বাম থেকে ডানে, বড় নৌকার মতন। আগেরটা ছিল কিসের মতো, ছোটো সাদা, এটা হচ্ছে বড় নৌকার মতো, বাম থেকে ডানে, এটা হচ্ছে আমাদের ল। ল হচ্ছে বড় নৌকার মতো, এরকম বাম থেকে ডানে 3/1। এটা হচ্ছে আমাদের ল। গ এর ঠিক বিপরীত হচ্ছে ল। গ কিভাবে দিচ্ছিলাম আমরা, এরকম দিচ্ছিলাম গ, এটাকে যদি আমরা উল্টো করে দিই তাহলে এরকম হবে, এটা হবে আমাদের ল। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের 3টা স।
দন্তস্ব, মূর্ধন্যস্ব, তালব্য শ। আমরা চ শিখছিলাম কিভাবে, উপর থেকে নিচে তিনের কয় অংশ ছিল, 2 অংশ। এখন তিনের 2 অংশকে যদি আমরা কেটে দিই তাহলে কয় অংশ হবে, নিশ্চয়ই তিনের 1 অংশ হবে। তিনের 1 অংশ, উপর থেকে নিচে, উপর থেকে নিচ দিকে 3 ভাগের 1 অংশ, এটা হচ্ছে আমাদের 3টা শ। তালব্য শ, মূর্ধন্য শ, দন্ত শ, উপর থেকে নিচে 3-এর 1 অংশ। চ এর অর্ধেক, উপর থেকে নিচে চ এর অর্ধেক হচ্ছে আমাদের কি, 3টা শ। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের হ। হ একদম সহজ বর্ণ, আমরা ফুল স্টপ দিই না, ফুল স্টপ। ফুল স্টপ মানে হচ্ছে আমাদের কি, হ। ফুল স্টপটা কি আমাদের হ, এই যে দেখেন অনেকগুলো ফুল স্টপ আছে, তার মানে এটা আমাদের কি হ। 3-এর 1 অংশ, 3 ভাগের 1 অংশ, এটা হচ্ছে আমাদের হ। এটা কি আমাদের হ, 3 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে আমাদের হ। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের স্বর অ, উ, অন্তুস্থ অ, উকার। এই উতে কি আমাদের, উতে আমাদের উকার, এর সংক্ষিপ্ত রূপ কি উকার। তার মানে উ যেটা, উকার একটাই। ইংরেজি বর্ণ আমরা তো ইউ সবাই পারি, তাই না? ইংরেজি বর্ণ ইউ এর মতন, তবে ইউ আর এটার মধ্যে পার্থক্য শুধু একটু। ইউ আমরা কিভাবে লিখি, এরকম সোজা করি, ইউ লিখি কিভাবে, এভাবে সোজা করি। কিন্তু এই স্বর ও উ অন্তস্থ অটা আমাদের একটু হেলানো হবে। হেলানো মানে হচ্ছে, আমরা যারা কম্পিউটার টাইপিং পারেন তারা জানেন যে প্রত্যেকটা বর্ণকে কী করা যায়, ইতালিক করা যায়। তার ওটা হচ্ছে আমাদের ইতালিক। ইউটাকে যদি আমরা ইতালিক করে দেই তাহলে সেটা হবে আমাদের কি, স্বর অ, উ, অন্তস্থ অ, উকার। স্বর অ, উ, অন্তস্থ অ, উকার কিসের মতো বলছিলাম, ইংরেজি বর্ণ ইউ এর মতো 3 ভাগের 1 অংশ, তবে ডান দিকে হেলানো। অর্থাৎ আমরা যদি ইউকে মাইক্রোসফট ওয়ার্ড অথবা যে কোনো জায়গায় ইউকে যদি আমরা ইতালিক করি তাহলে সেটা কি হবে, আমাদের উ হবে। তার পরবর্তী বর্ণ আমাদের স্বরা আ, একার। তাহলে স্বরা আতে কি আমাদের আকার, এই যে আকার। এতে কি আমাদের একার, তার মানে স্বরা আ যেটা, আকার এটা। এ যেটা, একারও সেম। গুল বড় বৃত্ত, গুল কি বৃত্ত, বড় বৃত্ত, 3 ভাগের 2 ভাগ। ধরেন এই টোটালটা 3 ভাগ হলে এই 2 ভাগ, বড় একটা বৃত্ত দিব। তবে পুরো গড় না, 1 অংশ বাদ দিয়ে বাকি 2 অংশ দিব। সেটা হচ্ছে আমাদের কি, স্বরা আ। এ, তা স্বরা আতে কি আমাদের আকার, এতে কি আমাদের একার। এটা হচ্ছে বড় বৃত্ত, 3 ভাগের 2 ভাগ। এই যে আপনারা দেখতেছেন তো উপরে একটা অংশ আমাদের কি আছে, ফাঁকা আছে, তার মানে 3-এর 2 অংশ, 3-এর 2 অংশ, বড় একটা বৃত্ত, এটা আমাদের স্বরা আ, এ, আকার, একার। তার পরবর্তী বর্ণ আমাদের রস্য ই, দীর্ঘ ই। তার মানে রস্যইতে কি রস্যিকার, দীর্ঘইতে কি দীর্ঘিকার। এটা হচ্ছে ছোট বৃত্ত। ধরেন বড় বৃত্তটিকে যদি কেটে দিই তাহলে এটা ছোট হয়ে যাবে না। তাহলে বড় বৃত্তটা ছিল 3 ভাগের 2 ভাগ, তাহলে এটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে নিশ্চয়ই 3 ভাগের 1 ভাগ হবে। তার মানে হচ্ছে রস্য ই, দীর্ঘ ই, রস্যিকার, দীর্ঘিকার হচ্ছে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। রস্য ই, দীর্ঘ ই, রস্যিকার, দীর্ঘিকার, 3 ভাগের 1 ভাগ। মানে স্বরা আ থেকে ছোটো দিব, এটা আমাদের কি রস্যই, দীর্ঘই, রস্যইকার, দীর্ঘইকার। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের রস্য উ, দীর্ঘ উ। তাহলে রস্য উতে কি রস্যকার, দীর্ঘ ইতে কি দীর্ঘকার। ইংরেজি বর্ণ এন এর মতন, তবে ব্যবধান হচ্ছে এনকে যদি আমরা ইতালিক করি, এনকে আমরা ইতালিকভাবে লিখব। যেমনভাবে আমরা উকে আমরা ইতালিক করছিলাম, এবার ইউকে আমরা ইতালিক করছিলাম, সেমভাবে এনকে আমরা কি করব, ইতালিক করব। 3 ভাগের 1 অংশ, 3 ভাগের 1 অংশ, এটা হচ্ছে আমাদের কি রস্য উ, দীর্ঘ উ, রস্য উ, দীর্ঘ উ, রস্যইকার, রস্যউকার, দীর্ঘকার, রস্য উ, দীর্ঘ উ, রস্যউকার, দীর্ঘ উকার। কিসের মতো, এন এর মতো, তবে ডান দিকে হেলানো। 3 ভাগের 1 অংশ, আপনারা খাতার মধ্যে প্র্যাকটিস করবেন যখন, তখন 3 ভাগের 1 অংশ ডান দিকে হেলানো। এটা হচ্ছে আমাদের রস্য উ, দীর্ঘ উ, রস্য উকার, দীর্ঘ উকার। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের অনুস্বর। অনুস্বর কিভাবে লিখি আমরা, এভাবে দিয়ে
নিচ দিকে একটা টান দিই, তাহলে আমরা এই গুল চিহ্নটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে সেটা হবে আমাদের অনুসার 3/1 দন্তস্ব আমরা লিখছিলাম এইভাবে। এই দন্তস্বকে এই মাত্রাটা যদি এদিকে ঘুরিয়ে দিই তাহলে নিশ্চয়ই এরকম হবে 3/1 বাম থেকে ডানে, বাম থেকে ডানে, উপর থেকে নিচে, এটা হচ্ছে আমাদের কি অনুসার। এই যে অনুসার, এটা হচ্ছে আমাদের অনুসার। অনুসার, তাহলে অনুসার যদি আমরা এটা যদি বাদ দিয়ে দিই, এটা বাদ দিলে আমাদের কি হবে, বৃত্তটা বাদ, তার মানে উপর থেকে নিচে দন্তস্ব এর উল্টো, যেটা দন্তস্ব ছিলাম আমরা এরকম ছিলাম, 3টা স দিছিলাম এভাবে, আর এটা দিব আমরা কি বাম থেকে ডানে, বাম থেকে ডানে 3/1, এটা হচ্ছে আমাদের অনুসার। তারপর হচ্ছে আমাদের ও, ও হচ্ছে ইংরেজি বর্ণ এম এর মতন, তবে কি হবে, এটা শুধু ইতালিক হবে। আমরা কি লিখছিলাম, আমরা রস্যু দীর্ঘ শিখছিলাম না এইভাবে, তাহলে দুইটা এরকম ছিলাম কি রস্যু, তাহলে দুইটা রস্যুকে একসাথে করলে কীরকম হবে, এরকম হবে না। দুইটা রস্যুকে যদি আমরা একসাথে করি তাহলে কী হবে, ও হবে। ও, দুইটা রস্যুকে একসাথে করব, 3/1, এটা হচ্ছে ও অবলিক ঔকার, ও অবলিক ঔকার। তাহলে 3/2, 3/1, সরি 3/1, কিসের মতো, ইংরেজি বর্ণ এম এর মতো, তবে ডান দিকে হেলানো, মানে এমকে যদি আমরা ইতালিক করি তাহলে কি হবে, ও হবে। এই হচ্ছে আমাদের 24টা আসর, যে 24টা আসর সরাসরি আমাদের বাংলা বর্ণের সাথে মিল রয়েছে। একটি আসর রয়েছে আমাদের অতিরিক্ত, এটার নাম হচ্ছে আই। এই আসরের নাম হচ্ছে আই, একটা গোলবৃত্ত 3/2, তবে এই গোলবৃত্তকে আমরা যে কোনো এক পাশ দিয়ে যদি কেটে দেই তাহলে সেটা হবে কি আই, যে কোনো এক পাশ দিয়ে কেটে দিব তাহলে সেটা হবে আমাদের আই। এটা হচ্ছে আমাদের অতিরিক্ত, আইটা হচ্ছে কি অতিরিক্ত, কারণ আই বলতে আমাদের কোনো বর্ণ নেই বাংলাতে। তাহলে একটা গোল বৃত্ত দিব, 3/2 দিয়ে এদিক দিয়ে কেটে দিব, আপনারা ইচ্ছা যেদিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে কাটতে পারেন, তাহলে সেটা হবে আমাদের কি আই। এতক্ষণ আমরা ষাটলিপির বিভিন্ন আসর কিভাবে দিতে হবে সেই বিষয়ে আলোচনা করছিলাম। আশা করি আপনারা ক্লাসটুকু বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা হয়, কোনো বর্ণ না বুঝতে পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, তাহলে আমরা কি করব, সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দিতে। এখন আমরা ষাটলিপির শিখলে আমাদের কি হবে, এতক্ষণ তো আমরা ষাটলিপি শিখলাম, তো এটার কি উপকার সেটা না জানলে তো আমরা শিখে কোনো লাভ নেই। ষাটলিপি হচ্ছে বাংলাদেশের এমন কোনো সেক্টর নয় যে সেক্টরে আপনার ষাটলিপির কোনো চাকরি নেই। ষাটলিপির আপনি 3 ধরনের চাকরি পাইতে পারেন। একটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক 14 গ্রেডের, আরেকটা হচ্ছে আপনার ষাট লিপিকার 13 গ্রেড, আরেকটা হচ্ছে পার্সোনাল অফিসার অথবা ব্যক্তিগত কর্মকর্তা 10ম গ্রেড। এই 3টা পোস্টের জন্য আপনাকে ষাটলিপি শিখতে হবে। তাহলে বুঝেন কতটুকু, মানে কত গুরুত্বপূর্ণ, একটা 10ম গ্রেডের চাকরি নিতে কত কষ্ট করতে হয়, অথচ আপনি ষাটলিপি শিখলে একটা 10ম গ্রেডের চাকরি পাইতেছেন, 13 গ্রেডের একটি চাকরি পাইতেছেন। তবে ষাটলিপিতে সবচেয়ে বেশি প্রমোশন আছে। যদি আপনি ষাটলিপির 13 গ্রেড অথবা 14 গ্রেডের কোনো একটা মন্ত্রণালয় অথবা অধিদপ্তর যেখানে আপনি নেন, আপনি কি হবেন, পিএ হিসেবে কাজ করবেন, একজন সচিব, উপসচিব, অর্থাৎ আপনি যে ডিপার্টমেন্টে চাকরি নেবেন সেই ডিপার্টমেন্টের যে প্রধান আছে তার সাথে আপনার ডিউটি পড়বে, কাজের প্রেশার কম থাকবে, আপনার বসের সাথে থাকবেন, মানে আপনার অধীনস্থ টাইপিস্ট থাকবে, অফিস সহায়ক থাকবে, অনেকেই আপনার অধীনস্থ থাকবে। আর ষাটলিপিতে আপনি 5 বছর পরে প্রথম প্রমোশন পাইবেন, প্রথম প্রমোশনে আপনি চলে যাবেন, ষাটলিপিতে প্রমোশন হচ্ছে 5 বছর, 5 বছর পরে আপনি চলে যাবেন হচ্ছে 10ম গ্রেডে। যদি আপনি 13/14, যে কোনো এই 13 অথবা 14 যে গ্রেডে আপনি চাকরি নেন, 5 বছর পরে যাবেন কোথায়, 10ম গ্রেডে। 10ম গ্রেড হচ্ছে কি পার্সোনাল অফিসার, পার্সোনাল অফিসার হয়ে যাবেন 5 বছর পরেই। তারপরে হচ্ছে এই পার্সোনাল অফিসার থেকে আপনি 5 বছর থেকে 7 বছর চাকরি করার পর আপনি হবেন সহকারী সচিব, যেটা হচ্ছে আপনার 9ম গ্রেড, সেটা হচ্ছে আপনাদের কি 9ম গ্রেড, যেটা বিসিএস দিয়ে আপনাকে প্রথম অংশগ্রহণ করতে হয়, অথচ আপনি নন বিসিএস দিয়ে আপনি সেই 10ম গ্রেডে 9ম গ্রেডে চলে যাচ্ছেন কি শিখে, এই আমাদের এই ষাটলিপি শিখে। তাহলে বুঝেন আমাদের এই ষাটলিপিটা কত গুরুত্বপূর্ণ। আর এইটার যে পরীক্ষা হয়, পরীক্ষা তো বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান 100 মার্কেরও হয়, কোথাও আবার 90 হয়, কোথাও আবার 70 হয়। তবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অথবা অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিকের চাইতে ষাটলিপির পরীক্ষার প্রশ্ন আপনার অনেক সহজ হবে। আপনারা
যদি কোনো প্রশ্ন দেখেন 60 মুদ্রাক্ষরিকতা বা 60 লিপিকার আর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার, দুটোকে যদি আপনারা তুলনা করেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা সহজ কোনটা কঠিন। তাহলে কি আমাদের নিশ্চয়ই 60 লিপি শিখতে হবে। আর এটা কোনো কঠিন বিষয় না, যদি আপনি আসরগুলো পারেন তাহলে আর কিছু শিখতে হবে না। আসরগুলোর অনুপাতে আমাদের বাকি লেসন, আমরা যখন ধরেন শুরুতে যখন শিখছিলাম স্বর অ সারা আ রস্য এগুলো শিখছিলাম, প্রথম কি কঠিন লাগছে, যেটা স্বর অ এটা স্বর আ কেমনে দিব। 60 লিপিটাও ঠিক সেম, শুরুতে একটু কঠিন লাগবে। পৃথিবীর যে কোনো ভাষা আমাদের শুরুতে কঠিন লাগবে, আপনি যে কোনো ভাষা শিখেন শুরুতে আপনাদের কি কঠিন লাগবে। 60 লিপিও সেম, তবে আমরা যখন স্বর অ স্বর আ এগুলো শিখছি, এখন কিন্তু আমরা এই যে ধরেন এই শতদল কম্পিউটার এই বানানটা পড়তে কিন্তু আমাদের এখন কঠিন হয় না। কি জন্য? কারণ আমরা প্রত্যেকটি আসর প্রত্যেকটি বর্ণ আমরা পারি। ঠিক তেমনই 60 লিপিতে সেম অবস্থা। যদি আপনি সবগুলা বর্ণের আসর পারেন তাহলে আপনি দেখবেন 60 লিপির বড় বড় বাক্য বর্ণ, বড় বড় শব্দ বর্ণ এবং বাক্য আপনারা ইজিলি লিখতে পারবেন, এবং কেউ বললে আপনারা কি ইজিলি ধরতে পারবেন। তাহলে ধন্যবাদ এতক্ষণ শতদল কম্পিউটার ও 60 লিপি প্রশিক্ষণ কেন্দ্রের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তীতে কোনো এক ক্লাসে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।